রসায়নের বিশাল জগতে অণুগুলোকে বোঝা অনেকটা মানুষের মন বোঝার মতোই জটিল। আর এই কাজটার জন্য কিছু দারুণ শক্তিশালী টুলস বা হাতিয়ারের দরকার হয়। ইন্ডাকটিভ ইফেক্ট হলো ঠিক সেই রকমই একটা ফান্ডামেন্টাল টুল। চলুন তাহলে গভীরে গিয়ে দেখা যাক এই অসাধারণ কনসেপ্টটা। ব্যাপারটা কি অদ্ভুত না, যে একটা লম্বা কার্বন চেনের এক কোণায় থাকা ছোট্ট একটা গ্রুপ কিভাবে গোটা অণুটার আচার-আচরণকে কন্ট্রোল করতে পারে? ঠিক এই প্রশ্নটার উত্তরই কিন্তু লুকিয়ে আছে ইন্ডাকটিভ এফেক্টের ভেতরে। এটা আমাদের অণুর ভেতরের শক্তির খেলাটা বুঝতে সাহায্য করে। খুব সহজ করে বললে, ইন্ডাকটিভ এফেক্ট হল একটা পার্মানেন্ট বা স্থায়ী অবস্থা। যখন দুটো আলাদা পরমাণু একটা সিগমা বন্ড দিয়ে জোড়া লাগে আর তাদের মধ্যে ইলেকট্রন শেয়ারিংটা সমান সমান হয় না, ঠিক তখনই এই এফেক্টের জন্ম হয়। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে এটা কিন্তু একটা পার্মানেন্ট ব্যাপার, কোনো টেম্পোরারি ঘটনা নয়। যেমন এই উদাহরণটা দেখুন, ক্লোরো ইথেন। এখানে ক্লোরিন কার্বনের থেকে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ও কী করে, শেয়ার করা ইলেকট্রনগুলোকে নিজের দিকে একটু বেশি টেনে রাখে। এর ফলে ক্লোরিনের ওপর একটা হালকা নেগেটিভ চার্জ, মানে ডেল্টা নেগেটিভ ডেল্টা মাইনাস, আর ঠিক তার পাশের কার্বনটার ওপর একটা হালকা পজিটিভ চার্জ, মানে ডেল্টা পজিটিভ ডেল্টা প্লাস তৈরি হয়। আর এই টানটা কিন্তু চেন বরাবর ছড়িয়ে পড়ে, যদিও দূরত্ব বাড়ার সাথে সাথে এর জোর কমতে থাকে। তো এই এফেক্টটাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। এটা নির্ভর করে অ্যাটাচড গ্রুপটা ইলেকট্রনকে নিজের দিকে টানছে নাকি কার্বন চেইনের দিকে ঠেলে দিচ্ছে তার ওপর। চলুন দেখে নিই এই দুটো টাইপ কি কি। এই স্লাইডে দেখুন, খুব সহজ করে দুটো এফেক্টের পার্থক্যটা দেখানো হয়েছে। একদিকে আছে -i বা -i এফেক্ট, যেটা ইলেকট্রনকে টেনে নেয়, আর অন্যদিকে আছে +i বা +i এফেক্ট, যেটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে এগিয়ে দেয়। এই টানা আর ধাক্কার খেলাটাই কিন্তু একটা অণুর অনেক কিছু ঠিক করে দেয়। যখন কোনো কার্বন চেইনের সাথে ক্লোরিন বা নাইট্রো গ্রুপের মতো কোনো হাইলি ইলেকট্রোনেগেটিভ পরমাণু বা গ্রুপ লেগে থাকে, তখন সেটা শেয়ার করা ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে আকর্ষণ করে। একেই আমরা বলি নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা -i এফেক্ট। এর ফলে সোজা কথায় কার্বন চেইনটা একটু ইলেকট্রন গরিব হয়ে পড়ে। আর এর ঠিক অপোজিট ঘটনায় হল পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা +i এফেক্ট। যখন কার্বন চেনের সাথে মিথাইল বা ইথাইলের মতো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, যারা ইলেকট্রন ডোনেট করতে ভালোবাসে, তখন তারা ইলেকট্রন ডেনসিটি বা ঘনত্বকে চেনের দিকে ঠেলে দেয়। ফলে চেইন বরাবর ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি বেড়ে যায়। আচ্ছা, এই থিওরি তো জানলাম, কিন্তু লাভটা কি? আসল মজাটা কিন্তু এর অ্যাপ্লিকেশনে। ইন্ডাকটিভ ইফেক্ট ব্যবহার করে কোনো একটা কম্পাউন্ডের অ্যাসিডিটি, বেসিসিটি, এমনকি তার স্টেবিলিটি সম্পর্কেও দারুণ প্রেডিকশন করা যায়। কোনো যৌগের অ্যাসিডিটি বা অম্লত্ব তুলনা করার জন্য এই তিনটে স্টেপ একদম অব্যর্থ একটা ফর্মুলার মতো কাজ করে। প্রথমে অ্যাসিড থেকে একটা প্রোটন, মানে H+ বের করে দিয়ে তার কনজুগেট বেসটা বানাতে হবে। এরপর শুধু দেখতে হবে সেই কনজুগেট বেসটা কতটা স্টেবল বা স্থিতিশীল। মূল মন্ত্রটা হলো, যার কনজুগেট বেস যত বেশি স্টেবল, সে তত পাওয়ারফুল অ্যাসিড। এখানেই আসে ইন্ডাকটিভ ইফেক্টের আসল খেল। যে গ্রুপগুলো ইলেকট্রন টেনে নেয়, মানে -i গ্রুপ, সেগুলো কনজুগেট বেসের নেগেটিভ চার্জটাকে নিজের দিকে টেনে নেয়, মানে চার্জটাকে ছড়িয়ে দিয়ে বেসটাকে স্টেবল করে। ফলে অ্যাসিডটা আরও শক্তিশালী হয়ে যায়। আর অন্যদিকে যারা ইলেকট্রন ঠেলে দেয়, মানে +i গ্রুপ, তারা নেগেটিভ চার্জকে আরও বাড়িয়ে তুলে বেসটাকে আনস্টেবল করে দেয়, আর তাতে অ্যাসিডের জোর কমে যায়। এই ক্লাসিক উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অ্যাসিটিক অ্যাসিডে একটা মিথাইল, মানে CH3 গ্রুপ আছে, যার একটা +i এফেক্ট আছে। প্রোটন বেরিয়ে যাওয়ার পর এই গ্রুপটা ইলেকট্রন ঠেলে দিয়ে অ্যাসিটেট আয়নের নেগেটিভ চার্জকে আরও বাড়িয়ে তোলে, যা তাকে আনস্টেবল করে। কিন্তু ফর্মিক অ্যাসিডে এমন কোনো গ্রুপ নেই, তাই এর কনজুগেট বেসটা বেশি স্টেবল, আর সে কারণেই এটা অ্যাসিটিক অ্যাসিডের চেয়ে স্ট্রং একটা অ্যাসিড। এই উদাহরণটা আরও ইন্টারেস্টিং। এটা দেখাচ্ছে যে ইন্ডাকটিভ এফেক্টের প্রভাবটা কিন্তু যোগ হতে থাকে। অ্যাসিটিক অ্যাসিডের সাথে যতগুলো করে ক্লোরিন -i গ্রুপ যুক্ত হচ্ছে, কনজুগেট বেসের নেগেটিভ চার্জটা তত বেশি করে ছড়িয়ে পড়ছে আর স্টেবল হচ্ছে। ফলে 3টে ক্লোরিনওয়ালা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এখানে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। বেশ, থিওরি তো অনেক হলো।
চলুন এবার যা কিছু শিখলাম সেটা কাজে লাগিয়ে কিছু সত্যিকারের কেমিক্যাল পাজল সলভ করা যাক। দেখা যাক আমরা যৌগের ধর্ম নিয়ে কতটা ঠিকঠাক প্রেডিক্ট করতে পারি। আচ্ছা, এবার স্ক্রিনে যে 4টা যৌগ দেখা যাচ্ছে সেগুলোর দিকে একটু নজর দেয়া যাক। আমরা জানি যে নাইট্রো গ্রুপ একটা খুব পাওয়ারফুল -I গ্রুপ। তো এই জ্ঞানটা ব্যবহার করে একটু ভাবা যাক তো এদের অ্যাসিডিটির সঠিক অর্ডারটা কি হতে পারে। এখানে সঠিক উত্তরটা হল অর্থোনাইট্রোফেনল সবচেয়ে বেশি অ্যাসিডিক। কারণটা খুব মজার। অর্থ পজিশনের নাইট্রো গ্রুপটা কনজুগেট বেসের সাথে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করে, যা তাকে একটা এক্সট্রা স্টেবিলিটি দেয়। এরপর মেটা আর প্যারা আইসোমারের মধ্যে মেটা পজিশন থেকে নাইট্রো গ্রুপের -I এফেক্ট বেশি কাজ করে, তাই মেটা আইসোমারটা প্যারার থেকে বেশি অ্যাসিডিক। আর বেচারা ফেনলের কোনো ইলেকট্রন টানাটানির গ্রুপ নেই, তাই ও সবচেয়ে কম অ্যাসিডিক। অনেক সময় ইন্ডাকটিভ এফেক্টের সাথে আরেকটা এফেক্টের বেশ গণ্ডগোল লেগে যায়, সেটা হলো ইলেকট্রোমেরিক এফেক্ট। চলুন একটা তুলনা করে ইন্ডাকটিভ এফেক্টের আসল পরিচয়টা আরও পরিষ্কার করে নেওয়া যাক। এই টেবিলটা দেখলেই পার্থক্যগুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সবচেয়ে বড় পার্থক্য হল ইন্ডাকটিভ এফেক্ট সিগমা বন্ডে কাজ করে, আর এটা একটা পার্মানেন্ট বা স্থায়ী বৈশিষ্ট্য। অন্যদিকে ইলেকট্রোমেরিক ইফেক্ট শুধু পাই বন্ডে কাজ করে, আর এটা টেম্পোরারি, মানে শুধুমাত্র কোনো অ্যাটাকিং রিয়েজেন্ট কাছাকাছি এলে এটা দেখা যায়, না হলে নয়। অর্থাৎ আসল কথাটা হলো ইন্ডাকটিভ এফেক্ট কোনো বিক্রিয়ার জন্য অপেক্ষা করে বসে থাকে না। এটা একটা অণুর নিজস্ব ভেতরের একটা ধর্ম, যেটা সবসময় নীরবে তার অ্যাসিডিটি, বেসিসিটি আর স্টেবিলিটিকে নিয়ন্ত্রণ করে চলেছে। আমরা তো দেখলাম ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে অ্যাসিডিটি বা অম্লত্ব কত সহজে ব্যাখ্যা করা যায়, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই একই প্রিন্সিপাল ব্যবহার করে একটা অণুর ডাইপোল মোমেন্ট, বন্ডের দৈর্ঘ্য, এমনকি বিক্রিয়ার গতি কেমন হবে সেটাও ব্যাখ্যা করা সম্ভব। প্রশ্নটা হলো, এই পাওয়ারফুল টুলটা ব্যবহার করে অণুর আর কি গোপন রহস্য আমরা জানতে পারি? ভাবার মতো বিষয়, তাই না?